মডেল কোশ্চেন পেপার 5 এর পার্ট 2 আজকে করব। এর আগে 20 পর্যন্ত হয়ে গেছে, তো আজকে 21 থেকে করব। নাম্বার 21-এ যেটা আছে, বিবৃতি 1-এ যেটা বলা আছে, কোনো অপেক্ষক কোনো বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবেই। আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, কোনো অপেক্ষক কোনো বিন্দুতে অবকলনযোগ্য হয় তবে ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবেই। তো কোনো একটা অপেক্ষক যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে সে সন্তত হবে, সেই অপেক্ষকটা সন্তত হবে। কিন্তু বিপরীত ক্রমে এটা সত্য নয়, অর্থাৎ সন্তত হলে অন্তর্কলনযোগ্য কিন্তু নাও হতে পারে। যেমন আমরা জানি যে y সমান mod x, এই অপেক্ষকটা y সমান mod x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। কিন্তু x সমান 0-তে অন্তর্কলনযোগ্য নয়। তাহলে কোনো একটা অপেক্ষক সন্তত হলে সে কিন্তু অন্তর্কলনযোগ্য নাও হতে পারে, কিন্তু অন্তর্কলনযোগ্য হলে সেটা সন্তত হবে। তাহলে এখানে বিবৃতি 1 যেটা, সেটা হবে মিথ্যা, আর বিবৃতি 2 এটা হবে সত্য। তো এইরকম অপশন এখানে আছে, অপশন বি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। তাহলে এখানে বি অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 22 যেটা আছে, যে y সমান সাইন ইনভার্স, y সমান সাইন ইনভার্স 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 1 প্লাস 4 টু দি পাওয়ার x। তো এখানে আমাকে dy dx সমান কত বের করতে হবে। তো এখানে আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 1কে ভাঙলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x হবে, বাই এখানে 4 টু দি পাওয়ার xকে করা আছে 2x 2 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার, 2 টু দি পাওয়ার x এর স্কোয়ার। এবার 2 টু দি পাওয়ার xকে যদি আমরা ট্যান থিটা ধরি, তাহলে এখানে পাচ্ছি সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। সাইন 2 থিটাকে ট্যানে প্রকাশ করলে সাইন 2 থিটা সমান আমরা জানি যে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে এখানে সাইন 2 থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে যেটা পাওয়া গেল সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটা। এবার সাইন ইনভার্স সাইন 2 থিটা, এখানে সাইন ইনভার্সটা উঠে যাবে, ফলে 2 থিটা পাওয়া যাবে। এবার থিটা সমান, যেহেতু ধরা ছিল 2 টু দি পাওয়ার x সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান হবে ট্যান ইনভার্স 2 টু দি পাওয়ার x। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, 2 ট্যান ইনভার্স 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ। তো ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা জানি 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1 বাই 1 প্লাস x স্কোয়ারের মতো হবে, অর্থাৎ 1 বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার x এর স্কোয়ার। এবার 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এখানে আবার গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 2 বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 2x। এবার 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস 2। এটা a টু দি পাওয়ার x এর যেটা ডেরিভেটিভের ফর্মুলা d dx, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস a। তো এখানে
2 টু দি পাওয়ার এক্স আছে, ফলে এটা 2 টু দি পাওয়ার এক্স লগ ই বেস 2 হবে। এবার এটাকে সরল করলে এখানে 2 এবং 2 টু দি পাওয়ার এক্স এটা গুণ করলে হবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর নিচে এটা 1 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 2xকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 1 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এখানে 2 স্কোয়ার সমান 4 আর পাওয়ারটা এক্স থাকবে লগ ই বেস 2। তো এটা আছে অপশন সিতে এর অ্যান্সার আছে। এরপর 23 যেটা আছে এক্স সমান এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই সমান এ ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। এখানে ডিওয়াই ডিএক্সের মান কত হবে? তো এটা হচ্ছে প্যারামেট্রিক আকার। প্যারামেট্রিক আকারে থাকলে এখানে ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা বের করতে হবে। তো ডিএক্স ডি থিটা হচ্ছে এখানে এ কনস্ট্যান্ট, থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে হবে 1, আর সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। তো এখানে 1 মাইনাস কস থিটা যেটা, সেটা অংশকোণের সূত্র অনুযায়ী এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর ওয়াই সমান দেওয়া আছে এ ইন্টু 1 প্লাস কস থিটা, সুতরাং এটা হচ্ছে ডিওয়াই ডি থিটা সমান এটা কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0, আর কস থিটার ডেরিভেটিভ এখানে মাইনাস সাইন থিটা। তো সাইন থিটাকে এখানে যেহেতু অংশকোণ দিয়ে এসছে, এটাকে সাইন থিটাকে অংশকোণের সূত্রে ভাঙলে সাইন 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এরপর ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তো ডিওয়াই ডি থিটা হচ্ছে এটা এখানে বসবে, আর এটা হচ্ছে ডিএক্স ডি থিটা, এটা নিচেই ভাগ হবে, সরি এখানটা এটা প্লাস হবে, এটা প্লাস। তো প্লাস আর মাইনাস উপরে 2 ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে মাইনাস কট থিটা বাই 2। এটা অ্যান্সার হয়ে যাবে মাইনাস কট থিটা বাই 2। তো এখানে এই অপশনটা আছে অপশন এতে, তাহলে 23-এর অ্যান্সার হবে অপশন এ। এরপর আমরা করব নাম্বার 24। নাম্বার 24 যেটা আছে এখানে দেওয়া ছিল y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তো এখান থেকে d2y dx2 এটা বের করতে হবে, d2y dx2 এখানে বের করতে হবে। তো এখানে প্রথমে y বাই জেড করলে, এটা y বাই জেড বের করলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এবার ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্সটা উপরে উঠে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এরপর এখানে পাওয়ারটা যেহেতু গুণ আছে, পাওয়ার দুটো যোগ হবে। এবার আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা হয় পাই বাই 2, তাহলে পাওয়া গেল ই টু দি পাওয়ার পাই বাই 2। এবার y বাই জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার পাই বাই 2, সুতরাং জেডটা ডান দিকে গুণ হবে, ফলে y ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই 2 ইন্টু জেড। তাহলে ডিওয়াই ডিজেড করলে জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ হবে, আর যেহেতু ই টু দি পাওয়ার পাই বাই 2টা কনস্ট্যান্ট আছে, এটা থেকে যাবে, শুধু জেডের ডেরিভেটিভ 1। তাহলে ও ডিওয়াই ডিজেড বের করলে ডান সাইডটা কনস্ট্যান্ট চলে আসছে, এর ফলে d2y dz2 বের করলে এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, আর এখানে 0 অপশন আছে অপশন ডিতে। এরপর 25 যেটা আছে এটাই দেওয়া আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। তো এখান থেকে এখানে বলা আছে যে বের করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর মান। তো এখানে প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, সুতরাং এখানে প্রথমত এটা হবে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, এরপর m সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আবার গুণ হবে। প্রথমত এটাকে গোটাটাকে এক্স এর মতো ধরলে প্রথমে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স হবে।
এরপর এম সাইন ইনভার্স এক্স, এই এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ আবার গুণ করলে এম আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার √1 মাইনাস এক্স স্কোয়ারটা বাম দিকে এখানে গুণ করা আছে, আর ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এটা সমান জানা ছিল ওয়াই এখানে, তাহলে এখানে হলো এম ওয়াই আর এটা বাম দিকে গুণ হয়ে গেছে। এরপর এটা উভয় পক্ষে বর্গ করা আছে, এটা বর্গ করে এটা বর্গ করে পাওয়া গেছে। এবার এখানে গুণ আকারে ডেরিভেটিভ আছে ইউ ইন্টু ভি আকারে, তাহলে প্রথমটার ডেরিভেটিভ হবে -2x ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। তো এর ডেরিভেটিভ প্রথমে এটাকে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স, এরপর ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2 আবার গুণ হবে। আর ডান সাইডে এম স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো করলে 2x অর্থাৎ 2y, আর ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এখানে গুণ হবে। এরপর এখানে 2 ডিওয়াই ডিএক্স কমন করা আছে, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে আমরা পাবো d2y dx2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাই পড়ে থাকবে -x ডিওয়াই ডিএক্স। আর ডান সাইডটা একটু সাজানো আছে, 2 ডিওয়াই ডিএক্সটা এক কাছে করা আছে এম স্কোয়ার ওয়াই। এরপর 2 ডিওয়াই ডিএক্স এটা 2 এবং ডিওয়াই ডিএক্স এটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2, এখানে -x ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। তো এখানে এই বাম দিকের রাশিটার মান বার করতে দেওয়া ছিল, এটা পাওয়া গেল এম স্কোয়ার ওয়াই, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 26 যেটা দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্ত বরাবর গতিশীল একটি পিপীলিকা এর যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ সেই বিন্দুর স্থানাঙ্ক। তো এটা সোজা কথায় যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই অধিবৃত্তের যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ সেই বিন্দুটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে ডেরিভেটিভ করব, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর এখানে হচ্ছে 4 ডিএক্স ডিটি। এবার এখানে বলা আছে যে ভুজের বৃদ্ধির হার অর্থাৎ ডিএক্স ডিটি সেটা হচ্ছে কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ অর্থাৎ 2 ডিওয়াই ডিটি। তো এগুলো এখানে ব্যবহার করলে 2y ডিওয়াই ডিটি, আর ডান সাইডটা হয়ে যাবে 4 ইন্টু এই ডিএক্স ডিটিটা এখানে বসে যাবে। এর ফলে এখানে একটা 2 এবং ডিওয়াই ডিটি এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাওয়া যাচ্ছে y ইকুয়ালস টু 4। আর এখানে y এর মানটা বসালে তাহলে আমরা পাবো y এর মান এখানে বসালে 4 স্কোয়ার ইকুয়ালস টু 4x অর্থাৎ x ইকুয়ালস টু 4, তাহলে বিন্দুটা পাওয়া যাবে এখানে 4,4, আর এই অ্যান্সার এখানে আছে অপশন সিতে। এরপর নাম্বার 27 যেটা আছে নাম্বার 27, নাম্বার 27 যেটা আছে এটাই বলা আছে একটি উল্টানো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্রের মধ্যে পাই ঘনসেমি পার সেকেন্ড হারে জল মেশানো হচ্ছে, জল ঢোকানো হচ্ছে। পাত্রটির ব্যাসার্ধ 10 সেমি এবং উচ্চতা 30 সেমি। এবার এখানে বলছে যখন জলতলের উচ্চতা 3 সেমি তখন জলতলের উচ্চতা বৃদ্ধির হার। তো এখানে এই শঙ্কুটা এভাবে আছে, এর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ হচ্ছে 10 আর এটা উচ্চতা হচ্ছে 30, এটা বলে দেওয়া আছে। তো আমরা ধরছি যে টি সেকেন্ড পর জলতলের উচ্চতা হচ্ছে h, তো এটা টি সেকেন্ড পর এটা জল আছে এটা, তো এই উচ্চতাটা এখানে হচ্ছে h আর এই ব্যাসার্ধটা এখানে হচ্ছে r, এটা হলো h আর এটা হলো r। টি সেকেন্ড পর উচ্চতা h সেমি, তো এই h সেমি এটা হচ্ছে AD যেটা, আর ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধ এটা হচ্ছে DE,
তাহলে এই যে আমার ত্রিভুজ এবিসি এটা সদৃশ্য হবে ত্রিভুজ ADE। এরা সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। তো সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, ফলে এখানে ছোট ত্রিভুজের AD বাহু বাই বড় ত্রিভুজের AB বাহু ইকুয়ালস টু ছোট ত্রিভুজের DE বাহু বাই বড় ত্রিভুজের BC বাহু হবে। এবার ADটা এখানে আছে, ADটা H, আর AB এখানে বলা আছে, ABটা হচ্ছে উচ্চতা 30, আর DEটা ধরা আছে R, আর BC হচ্ছে ভূমির ব্যাসার্ধ অর্থাৎ 10। তো এখান থেকে আমরা পাচ্ছি এখানে কাটাকুটি হবে, এদিকে থাকবে 3, তাহলে H ইকুয়ালস টু 3R বা R ইকুয়ালস টু H/3। এরপর এখানে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি যে 1/3 পাই R²H। এখানে R এর মানটা বসানো আছে, ফলে H²/9 হলো। এবার এখানে একটু সরল করলে পাই/27 H³। এবার এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে বাম দিকে পাবো dv/dt আর ডান সাইডে পাবো এখানে H³ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এটা পাবো 3H², 3 × H², আর পাই তো ছিল, আর dH/dt, H এর ডেরিভেটিভ আবার গুণ হবে। এবার এখানে বলা ছিল যে পাই ঘনসেমি পার সেকেন্ড হারে জল ঢালা হচ্ছে, অর্থাৎ dv/dt হচ্ছে পায়ের মানটা এখানে বসে গেছে। এরপর এখানে পাই ক্যান্সেল হয়ে গেছে, ফলে পাচ্ছি dH/dt ইকুয়ালস টু, এখান থেকে dH/dt পাচ্ছি 9/H²। H²/9 এটা বাম দিকে গিয়ে উল্টে যাবে, ফলে হয়ে যাবে 9/H²। এরপর এখানে বলা আছে H = 3, উচ্চতা যখন 3 তখন উচ্চতা বৃদ্ধির হার, অর্থাৎ এখানে H এর জায়গায় এবার 3 বসাবো, তাহলে এখানে 9/9 অর্থাৎ 1। তাহলে এটা 1 সেমি পার সেকেন্ড উত্তর আছে অপশন এতে, এটা হবে অপশন এ অ্যান্সার। এরপর 28 যেটা আছে, 28 এখানে বলা আছে 9x² + 16y² ইকুয়ালস টু 288 উপবৃত্তের 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এখানে আমরা জানি যে যদি x² + y² = 1, এর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয় x1/a² + y1/b² equals to 1। x1/a² + y1/b² equals to 1। তো স্পর্শকের সমীকরণ বের করতে হলে x² এর জায়গায় বসে x1, y কনস্ট্যান্টগুলো সেম থাকবে, y² এর জায়গায় বসবে y1, ডান দিকে কনস্ট্যান্টটা সেম থাকবে। x² এর পরিবর্তে x1 এবং y² এর পরিবর্তে y1, এটা বসালেই স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। এবার এখানে 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলা আছে, সুতরাং x1 এর জায়গায় 4 এবং y1 এর জায়গায় 3, এটা বসিয়ে এবার ক্যালকুলেশনটা করতে হবে। এখানে আসছে 9 4 36 আর এখানে 48 ইকুয়ালস টু 288। এবার এখানে 12 কমন আছে, 12 কমন করলে এখানে 3x, এটা 4y হবে 288। এবার 12টা ডান দিকে ভাগ হয়ে গেলে এটা 24 আসবে, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। 29 যেটা দেওয়া আছে fx = x³ - 6x² + 9x + 15, এই অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে, কোন বিস্তারে এটা বর্ধিষ্ণু হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে বর্ধিষ্ণু বের করতে হলে প্রথমে ডেরিভেটিভ করতে হবে, 3x² -
12x প্লাস 9 আর 15 ডেরিভেটিভ 0। তো এফ এক্স বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তাহলে অর্থাৎ 3x² মাইনাস 12x প্লাস 9 এটা গ্রেটার দেন 0 হবে। এখানে 3 কমন করে 3টা ডান দিকে ভাগ হবে। এখানে 3 কমন করা আছে, x² প্লাস 4x প্লাস 3 এটা গ্রেটার দেন 0। এবার 3টা এখানে ডান দিকে ভাগ হয়ে গেছে। এবার এটাকে উৎপাদক করলে আমরা পাবো x-3 ইন্টু x-4। তো এখানে যেহেতু গ্রেটার দেন সাইন আছে, গ্রেটার দেন সাইন থাকলে এখানে পাবো x এর মান, যদি এটা 0 করা হয় তাহলে 3, আর এটা 0 করলে পাবো 1। তাহলে এখানে 1 এবং 3 এর বাইরে গ্রেটার দেন থাকলে এদের বাইরে x এর মান নিলে এই অসমীকরণ সিদ্ধ হবে। কিন্তু এর 1 এবং 3-র মধ্যে কোনো মানে এটা সিদ্ধ হবে না। আবার যখন লেস দেন 0 থাকবে তখন এর মধ্যে হবে। তাহলে -1 থেকে এখানে পাচ্ছি -1 থেকে ইনফিনিটির আগে, আর এখানে পাচ্ছি 3-র পর থেকে ইনফিনিটি, অর্থাৎ এই বিস্তারে এটা বর্ধিষ্ণু হবে। তো এখানে তাহলে অপশন হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 30 যেটা আছে, 30-তে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0, এক্স নট ইকুয়ালস টু 0। এটা কোন বিস্তারে ক্রম হ্রাসমান হবে? যে অন্তরালে যথার্থ ক্রম হ্রাসমান অর্থাৎ ক্ষয়িষ্ণু। ক্রম হ্রাসমানের অর্থ হচ্ছে ক্ষয়িষ্ণু। তাহলে এফ এক্স ক্ষয়িষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হবে। বর্ধিষ্ণু হলে গ্রেটার দেন 0, আর ক্ষয়িষ্ণু হলে লেস দেন 0। তো এখানে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1, আর 1/x এর ডেরিভেটিভ -1/x², এটা লেস দেন 0 হবে। এখানে লসাগু করে সরল করব। এরপর x² যেহেতু ধনাত্মক, যেহেতু x 0 নয়, তাহলে x² হচ্ছে ধনাত্মক। ধনাত্মক ডান দিকে গুণ হয়ে গেলে অসমীকরণটা সেম থাকবে, পাল্টাবে না। কিন্তু ঋণাত্মক সংখ্যা গুণ বা ভাগ হলে অসমীকরণ পাল্টে বিপরীত হয়ে যায়। তো এখানে উৎপাদক করলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে এখানে x সমান x প্লাস 1 0 করলে x এর মান পাবো -1, আর এটা 0 করলে x এর মান পাবো 1। তো এখানে যেহেতু লেস দেন সাইন আছে, লেস দেন সাইন, তাহলে এখানে x এর মান পাবো -1 এবং 1 এর মধ্যে। সুতরাং -1 1 বিস্তারে যথার্থ ক্রম হ্রাসমান। যখন লেস দেন হবে তখন এদের মধ্যে হবে, আর গ্রেটার দেন হলে এদের বাইরে হতো। তাহলে এখানে -1 1 বিস্তারে এটা ক্রম হ্রাসমান, আর এখানে এই অ্যান্সার আছে অপশন। এখানে এক্সটা নট ইকুয়ালস টু 0 বলা আছে, এখানে 0 আছে, অর্থাৎ 0টা এখানে ক্যান্সেল হবে। তো এই বিস্তারে ক্রম হ্রাসমান, এটা একটু ভুল আছে, এটা হবে না। এটা 1টাকে বাদ দিতে হবে, 0টাকে বাদ দিতে হবে, যেহেতু এখানে আমার বলা ছিল যে x নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে বিস্তারটা পাবো -1, 0 বাদে, আর এখানে 1 ইনফিনিটি, -1, 0 এবং 1, সরি এটা ইনফিনিটি না, এটা 0 থেকে 1, -1 to 0, 0 to 1। তাহলে এই অপশন এখানে আছে অপশন, এরকম অপশন আছে অপশন ডিতে। এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। এখানে যেহেতু লেস দেন সাইন আছে, এটা এক্সটা থাকবে -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এখানে আমার যেহেতু বলা আছে এক্সটা নট ইকুয়ালস টু 0, সেই জন্য এখানে 0টা বাদ যাবে। তাহলে এখানে আমরা পাবো -1 থেকে 0-র আগে পর্যন্ত, অর্থাৎ
এখানে ওপেন ইন্টারভেল হবে যেহেতু শুধু লেস দেন আছে। আর এই সাইডে পাবো 0 থেকে 0-র পর থেকে 1-এর আগে পর্যন্ত। তাহলে এই বিস্তারে এটা হচ্ছে যথার্থ ক্রম হ্রাস মান। এরপর 31 যেটা আছে, 31-এর যেটা আছে যে প্রশ্ন বলছে দেখাও যে f(x) সমান, এখানে স্টেপগুলো বলতে হবে। এখানে f(x) দেওয়া আছে, এখানে প্রথমে যেটা দেওয়া ছিল যে f(x) সমান এখানে দেওয়া আছে 4x মাইনাস x স্কোয়ার মাইনাস 1। তো f(x) এর চরম বা অবম মান বার করতে হলে আমাকে এটা প্রথমে f(x) দেওয়া আছে, অর্থাৎ এইটাই হচ্ছে প্রথম স্টেপ, এটাই হচ্ছে প্রথম স্টেপ, অর্থাৎ স্টেপ 3টা এখানে আগে আছে। স্টেপ 3, এটা হচ্ছে স্টেপ 3, এটাকে প্রথমে করতে হবে। তারপর আমরা জানি যে অপেক্ষকের চরম বা অবম মানের জন্য আমাকে f'(x) নির্ণয় করতে হবে। f'(x) তো f'(x) ইকুয়ালস টু 4 মাইনাস 2x, এটাকে নির্ণয় করতে হবে। এবং এটাকে নির্ণয় করে আমাকে বের করতে হবে যে f'(x) বের করে f'(x)টা 0 করতে হবে। f'(x) সমান 0, এটা ইমপ্লাই করবে x ইকুয়ালস টু 2। তাহলে এই স্টেপটা এবার করতে হবে, আর এই স্টেপটা আছে হচ্ছে স্টেপ 2-তে। এরপর তাহলে স্টেপ 2 করতে হবে, স্টেপ 2 এটা। এবার স্টেপ 3-তে ডাবল ডেরিভেটিভ বের করতে হবে। স্টেপ 3-তে এরপর f'(x) যেটা আছে f'(x) ইকুয়ালস টু মাইনাস 2, এটা হবে স্টেপ। এই স্টেপটা এবার করতে হবে, অর্থাৎ স্টেপ 1। স্টেপ 1টা এরপর হবে। তারপর এবার f'(x) 2 বের করতে হবে। f'(2) এটা বের করলে লেস দেন, এটা বেরোচ্ছে, এটা সমান বেরোচ্ছে মাইনাস 2 লেস দেন 0, মাইনাস 2 এটা লেস দেন 0, অর্থাৎ চরম মান, এটাতে পাবো চরম মান। তো এই স্টেপটা আমাকে লাস্টে করতে হবে, অর্থাৎ স্টেপ 1টাকে এরপর করতে হবে, স্টেপ 1। তাহলে এখানে আমার সঠিক ক্রম হচ্ছে প্রথমে স্টেপ 3 করতে হবে, এটা স্টেপ 3। প্রথমে স্টেপ 3 হবে, তারপর স্টেপ 2 হবে, তারপর যেখানে f'(টা মাইনাস 2 বের করা আছে আর মাইনাস 2 লেস দেন 0, তাহলে স্টেপ 3 এখানে আগে হবে। তারপর এখানে আমরা পেলাম যে f'(x) এটা 0 করতে হবে, এটা স্টেপ 2। তারপর আমাকে করতে হবে f', যেখানে করা আছে, অর্থাৎ স্টেপ 1। তারপর আমাকে এটা হচ্ছে স্টেপ 4, এটা স্টেপ 4। তাহলে আমার স্টেপগুলো সঠিক স্টেপগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে 3, তারপর আমাকে করতে হবে 2, তারপর হচ্ছে 1, তারপর করতে হবে 4। আর এই অপশনটা আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি অপশনে এটা আছে।
আসলে কোনো একটা অপেক্ষক দেওয়া থাকলে তার চরম বা অবম মান বের করতে হলে প্রথমে অপেক্ষকটাকে এফএক্স ধরতে হয়, তারপর প্রথম ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভ করে সেটা 0 করে এক্সের মান বের করতে হয়। এরপর ডাবল ডেরিভেটিভ করতে হবে এবং সেই ডাবল ডেরিভেটিভে এফএক্সের মানটা কত হয়, এফ ডাবল ড্যাশ এক্সের মান কত সেটা বের করতে হবে। সেটা যদি লেস দেন 0 হয় তাহলে চরম মান পাওয়া যাবে। এই হচ্ছে স্টেপগুলো। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর 32 যেটা আছে এখানে বলা আছে এক্স এবং ওয়াই এটা গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12। এটা হলে এক্স ওয়াই এর চরম মান, এক্স ওয়াই এর চরম মান, এর চরম মান সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা ধরি যে এফএক্স এটা সমান হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তো এখানে যেহেতু এক্স প্লাস ওয়াইটা 12, তাহলে এখানে ওয়াই সমান পাওয়া যাবে 12 মাইনাস এক্স। তো এখানে এবার গুণ করব, তাহলে 12x মাইনাস এক্স স্কোয়ার। এবার তাহলে চরম বা অবমানের জন্য এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্স এখানে 12 মাইনাস 2x, আর এফ ডাবল ড্যাশটাও আমরা সঙ্গে সঙ্গে বের করব কারণ এটাও পরে লাগবে। এটা সমান হচ্ছে -2। এবার এফ ড্যাশ এক্স এটা সমান 0 ইমপ্লাই এখানে এটা 0 করলে তাহলে 12 মাইনাস 2x ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো x ইকুয়াল টু 6। তো x ইকুয়াল টু 6 এবার এফ ডাবল ড্যাশ এক্সটা বার করব। এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু তাহলে -2 যখন এক্স হচ্ছে 6। এক্সটা 6 বসালে এফ ডাবল ড্যাশ এখানে কোনো এক্স নেই, সুতরাং এক্স যাই বসাবে এখানে -2 আসবে। তাহলে এখানে আমরা পেলাম যে এফ ডবল ড্যাশ 6 এটা লেস দেন 0। অতএব এক্স সমান 6 হলে এফএক্সের চরম মান হবে, এফএক্সের চরম মান হবে। আর চরম মান তাহলে এক্স মান 6 হলে চরম মান পাচ্ছি। অতএব তাহলে এফএক্সের চরম মান এফএক্সের চরম মান বের করতে হলে এক্সের মানটা এই যে এফএক্সের রাশি আছে এখানে এক্সের মানটাকে বসাতে হবে। তাহলে এফএক্সের চরম মান আমরা পাবো 12 ইন্টু 6 মাইনাস 6 স্কোয়ার ইকুয়ালস টু 72 মাইনাস 36 ইকুয়ালস টু 36। তো এখানে এই 36 এখানে অ্যান্সার আছে অপশন এতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার অপশন এ 36। এরপর 33 যেটা আছে 33তে বলা আছে প্রবাবিলিটি অফ এ। এখানে প্রবাবিলিটির সমস্যা আছে। প্রবাবিলিটি এ সমান দেওয়া আছে 3/7। প্রবাবিলিটি বি এটা দেওয়া আছে 4/7। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এটা দেওয়া আছে 2/9। তো এখানে চাইছে যে প্রবাবিলিটি
এ বাই বি, অর্থাৎ শর্তযুক্ত সম্ভাবনা, এটা সমান কি? তো প্রবাবিলিটি এ বাই বি, এটা যেটা আমরা জানি যে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখানে এ ইন্টারসেকশন বি এখানে ডাইরেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে 2/9, আর প্রবাবিলিটি বি হচ্ছে 4/7। তো এখানে আমরা এটা সরল করে পাবো, তাহলে 2/9 ইন্টু 7/4, এখানে 2 একটা কাটাকুটি হবে, তাহলে পাচ্ছি 7/18। তো 7/18 অ্যান্সার এখানে আছে, 7/18 অ্যান্সার আছে এখানে অপশন ডি। অপশন ডিতে এখানে 7/18 অ্যান্সার এখানে আছে। এরপর নাম্বার 34 যেটা আছে, 34 করব। নাম্বার 34 যেটা দেওয়া আছে, PA ইকুয়ালস টু 1/3, probability of B equals to 1/4, আর এখানে বলা আছে A ও B স্বাধীন, A ও B স্বাধীন, তাহলে probability A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, এটা কত হবে? তো probability A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, এটা ডিমর্গান সূত্র করলে এটা ইউনিয়ন হবে এবং গোটাটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো কমপ্লিমেন্টের সম্ভাবনা সমান 1 মাইনাস কমপ্লিমেন্ট বাদে সম্ভাবনা। এবার এখানে 1 মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এটা ফর্মুলা আছে, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1 মাইনাস, এখানে প্রবাবিলিটি এ আছে 1/3, এটা দেওয়া ছিল এখানে 1/4, আর এটা যেহেতু স্বাধীন ঘটনা বলা ছিল, স্বাধীন ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনের সম্ভাবনা এই দুটোর গুণফলের সম্ভাবনার সঙ্গে সমান হবে। স্বাধীন ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন, এই যে স্বাধীন ঘটনা বলা আছে, এটাতে আমরা পাবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি। এটা হচ্ছে কোনো দুটো ঘটনা স্বাধীন হওয়ার শর্ত। তো এখানে আমরা এবার মানগুলো বসাবো, 1 মাইনাস 1/3 প্লাস 1/4 মাইনাস, এখানে পাবো 1/3 ইন্টু 1/4, তাহলে পাচ্ছি 1 মাইনাস, এখানে 12 লসাগু হবে, 4 প্লাস 3 মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস, এখানে পাবো কত, 6/12, 6/12 equals to 1 minus 1/2 equals to 1/2, আর এখানে এই 1/2 অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন এখানে বি অপশনটা এখানে 1/2 দেওয়া আছে, বি 1/2। এরপর 35 যেটা আছে, প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 6/11, probability B equals to 5/11, আর probability A union B equals to 7/11,
এটা হলে প্রবাবিলিটি অফ বি বাই এ এটা কত হবে? তো প্রবাবিলিটি বি বাই এ এটা সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। তো আমরা যেহেতু জানি যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকে আমরা পাবো যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। তো এটাকে আমরা ক্যালকুলেশনটা এখানেই সেরে নেব। তো প্রবাবিলিটি এ দেওয়া আছে 6/11 প্লাস প্রবাবিলিটি বি 5/11 আর এটা ছিল 7/11। তো এগুলো সরল করলে এখানে 11 মাইনাস 7 অর্থাৎ 4/11 আসবে। তো এবার এখানে আমরা মানগুলো বসাবো। এটা পাওয়া গেল 4/11 আর প্রবাবিলিটি এ দেওয়া আছে 6/11, এটা পাওয়া যাচ্ছে 6/11। তো 11 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাচ্ছি 4/6 অর্থাৎ 2/3। তাহলে এখানে অ্যান্সার আসবে 2/3 অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে এ অপশনটা অ্যান্সার হবে। এরপর এখানে দেওয়া আছে নাম্বার 36, যেটা এখানে একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রতে এভাবে দেওয়া আছে দুটো চিত্র, একটা হচ্ছে U1 আর একটা হচ্ছে U2। এরকম দুটো বাক্স দেওয়া আছে বা থলি দেওয়া আছে। তো এখানে বলছি U1 U2 পাত্র দুটি যে কোনো একটি যথেচ্ছভাবে নির্বাচন করে তার থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো এবং দেখা গেল বলটি হচ্ছে লাল, বলটি হচ্ছে এখানে লাল, বলটি হচ্ছে সাদা। তাহলে U2 পাত্র থেকে ওঠার সম্ভাবনা, U2 পাত্র থেকে ওঠার সম্ভাবনা। তো এখানে যেটা ছবিতে দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে এটা 4টে লাল আছে আর 3টে সাদা, 3 হোয়াইট। আর দ্বিতীয়টাতে দেওয়া আছে 2 রেড এবং 5 হোয়াইট। এখানে আমরা ঘটনা দুটো আমরা ধরে নেব। প্রথমে এখানে বেজ উপপাদ্য কাজে লাগিয়ে করতে হবে। A1 সমান U1 বা U1 পাত্র নির্বাচনের ঘটনা, আর A2 এটা সমান হচ্ছে U2 পাত্র নির্বাচনের ঘটনা। তো এখান থেকে দুটোর মধ্যে একটা যে কোনো পাত্র নির্বাচনের সম্ভাবনা, এটা দুটোই হবে 1/2। যে কোনো একটা পাত্র নির্বাচনের সম্ভাবনা হবে 1/2। তো এখানে বলছে এবার যথেচ্ছভাবে একটি বল তোলা হলো, দেখা গেল বলটি সাদা। তো x সমান ধরি বলটি সাদা হওয়ার ঘটনা। x সমান তোলা বলটা সাদা হওয়ার ঘটনা। তো এখানে আমাকে বার করতে হবে বলটি U2 পাত্র থেকে ওঠার সম্ভাবনা, অর্থাৎ U2 পাত্র থেকে ওঠার ঘটনা হচ্ছে A2। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে প্রবাবিলিটি অফ A2/x।
এটা সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা বেজ উপপাদ্য লাগাবো। বেজ উপপাদ্য দ্বারা পাবো probability A2 by x এটা equals to probability of A2 probability x by A2 এটা হচ্ছে বেজ উপপাদ্য। নিচে হবে probability A1 probability x by A1 plus probability A2 probability x by A2। এখানে probability A1 এবং probability A2 এটা বের করা আছে। probability A2 হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/2 ইন্টু probability x by A2। probability x by A2 এর অর্থ হচ্ছে যদি U2 বাক্সটা নির্বাচন করা হয় তাহলে একটা সাদা বল ওঠার সম্ভাবনা। U2 বাক্সটা নির্বাচন করলে একটা সাদা বল ওঠার সম্ভাবনা। তো এখানে টোটাল বল আছে 7, তার মধ্যে 5টা সাদা। তাহলে এখানে এর মান হবে 5/7 আর নিচে ভাগ হবে। এখানে A1 ছিল 1/2 probability A1 ইন্টু x by A1 এর অর্থ হচ্ছে আমরা যদি U1 বাক্স নির্বাচন করি তাহলে সাদা বল ওঠার সম্ভাবনা। এখানে টোটাল বল আছে 7টি, তার মধ্যে 3টে সাদা, অর্থাৎ একটা বল সাদা হওয়ার সম্ভাবনা এখানে 3/7 হবে। 3/7 প্লাস এখানে probability A2 x by A2 এখানে উপরে করাই আছে, এটা বসে যাবে। তো উপরে এটা পাবো 5/14 আর নিচে এটা পাবো 3 আর 5 8/14। তো 14 এখানে ক্যান্সেল হবে, ফলে পাচ্ছি এখানে 5/8। তাহলে এর অ্যান্সার হবে 5/8, অর্থাৎ অপশন এখানে এ অ্যান্সার হবে। এখানে অপশন এ অ্যান্সার অপশন এ 5/37 যেটা দেওয়া আছে বক্তব্য এ, এটাতে x এর মান দেওয়া আছে 0, 1, 2 আর তাদের সম্ভাবনা px গুলো দেওয়া আছে 0.3, 0.4 আর 0.3। এটি x সম্ভাবনাশ্রয়ী চলের সম্ভাবনা নিবেশকে সূচিত করে। তো এখানে বক্তব্য এ এটা হচ্ছে সঠিক, তার কারণ এই যে px গুলো এখানে যদি যোগ করা হয়, px গুলো যোগ করলে বা অর্থাৎ সিগমা px যদি বের করা হয় 37 যেটা বক্তব্য এ যেটা বলা আছে, বক্তব্য এ, তো এখানে সিগমা px যদি বার করা হয় তো এটা প্রথমে আছে 0.3, 0.4 আর 0.3, এগুলো যোগ করে যদি 1 হয় তাহলে এটা সম্ভাবনা বিভাজন ছক হবে। তো এটা সমান 1 হচ্ছে, সুতরাং বক্তব্য এ এটা সত্য। বক্তব্য এ সত্য, কারণ সম্ভাবনাগুলো সমষ্টি যদি 1 হয় তাহলে এবং সেগুলো প্রত্যেককেই 0 বা 0-র বড় আছে, সুতরাং এটা সত্য, সম্ভাবনা বিভাজন হবে। তো এখানে কারণ হিসাবে বলছে এক সম্ভাবনাশ্রয়ী চলকের স্পেকট্রাম হলো
x1 x2 x3 xn অর্থাৎ x এর মানগুলোকে স্পেকট্রাম বলে। pi ইকুয়ালস টু pxi, i ইকুয়ালস টু 1 2 3 4 n এভাবে দেওয়া আছে। ভ্যারিয়েন্স x ইকুয়ালস টু এইটা। এটা কিন্তু কারণ নয়, কারণ হচ্ছে এটা ভ্যারিয়েন্স x এর সূত্র দেওয়া আছে বক্তব্য কারণ r এ যেটা দেওয়া আছে, কারণ r যেটা দেওয়া আছে ভ্যারিয়েন্স x ইকুয়ালস টু সিগমা xi স্কোয়ার pi মাইনাস সিগমা pi xi তার স্কোয়ার। তো এটা কিন্তু সত্য, কিন্তু এই কারণ দ্বারা বক্তব্য এ কে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ বক্তব্য এ সত্যি যখন সামেশন px ইকুয়ালস টু 1, তাহলে বক্তব্য এ এবং বি এটা দুটোই সত্য, পৃথকভাবে সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এখানে অ্যান্সার হবে এখানে অপশন সি। এখানে সি অপশনে এটা আছে, না সরি এখানে বি অপশনে আছে, এটা অপশন বিতে এটা আছে। এ এবং আর এরা পৃথকভাবে সত্য, কিন্তু আর দ্বারা একে ব্যাখ্যা করা যায় না। তাহলে এখানে বি অপশন অ্যান্সার। এরপর 38 যেটা আছে, একটি কয়েন টস করার ক্ষেত্রে প্রচেষ্টাগুলি পরস্পর স্বাধীন। তো এটা হচ্ছে সঠিক, বিবৃতি 1 হচ্ছে সত্য। আর একটি কয়েন টস করলে নমুনা দেশে কেবলমাত্র দুটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা সাকসেস ও ফেলিওর থাকে। এটাকে বার্নৌলিস ট্রায়াল বলে। প্রতিবার ট্রায়ালের ক্ষেত্রে ঘটনাগুলো স্বাধীন থাকে, অর্থাৎ বিবৃতি 1 সত্য, এবং এখানে নমুনা দেশে কেবলমাত্র দুটো বিচ্ছিন্ন ঘটনা সাকসেস এবং ফেলিওর থাকে। তো এখানে বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য, অর্থাৎ এখানে সি অপশনটা এখানে অ্যান্সার হবে, অপশন সি এটা অ্যান্সার হবে। এরপর 39 যেটা আছে, কলাম ম্যাচিং যেটা আছে, x সমান c ধ্রুবক হলে ex এটাও c হবে, সুতরাং 1 যাবে d এর সঙ্গে, 1 যাবে d এর সঙ্গে। তাহলে আমরা এখানে পাচ্ছি যেটা, যে 1টা হচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে d এর সঙ্গে, আর ex মাইনাস x বার এটা সূত্র দেখবে, এটা 0 হয়, তাহলে এটা এর সঙ্গে যাচ্ছে। আর ভার এক্স এটা বুঝতেই পারছো, ভ্যারিয়েন্স এক্স দিয়ে যেহেতু দেওয়া আছে এটাই হবে, এটা হচ্ছে 2x প্লাস 3। তো এখানে 39 যেটা আছে, এখানে 39 যেটা এটা আছে, আমরা একটু দেখি 39। প্রথমে যেটা দেওয়া আছে ই অফ এক্স সমান, আমরা জানি ই অফ এক্স সমান এখানে ই অফ সি ইকুয়ালস টু সি হবে যখন এক্সটা হচ্ছে ধ্রুবক। তারপর যেটা দেওয়া আছে ই অফ এক্স মাইনাস এক্স বার, ই অফ এক্স মাইনাস এক্স বার এটা আমরা জানি ই অফ এক্স মাইনাস ই অফ এক্স বার। তো ই অফ এক্স এটা হচ্ছে এক্স বার, আর এক্স বার যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা এক্স বারই হবে, ফলে এটা হয়ে যাবে 0। তো এখানে এটা যাচ্ছে 0-র সঙ্গে। আর ভ্যারিয়েন্স 2x প্লাস 3, এখানে 3টার কোনো গুরুত্ব নেই, এখানে 2 স্কোয়ার ভ্যারিয়েন্স x হয়। আসলে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স। তাহলে এখানে হচ্ছে 4 ভ্যারিয়েন্স অফ এক্স। আর নাম্বার
ফোর যেটা আছে ই অফ 10x, ই 10x, এখানে 10টা বাইরে আসে ফলে ই এক্স হচ্ছে। তো এখানে তাহলে আমরা পাচ্ছি এটা যাচ্ছে বি এর সঙ্গে, আর 4 নম্বর এটা যাবে সি এর সঙ্গে। তাহলে এখানে 1d এর সঙ্গে 2 যাচ্ছে এর সঙ্গে, 1d এবং 2 যাচ্ছে এর সঙ্গে, এটা প্রথম দুটোর সঙ্গে মিলছে। আর 3টা যাচ্ছে এখানে, 3 যাচ্ছে বি এর সঙ্গে, 3 যাচ্ছে বি এর সঙ্গে, অর্থাৎ এখানে আর 4 যাচ্ছে, 4 এখানে যাচ্ছে সি এর সঙ্গে, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট হবে, এখানে অপশন বিটা কারেক্ট হবে। এরপর 40 যেটা আছে, 40 এটা আমরা একটু করব, এটা একটু লেন্দি আছে অঙ্কটা, সেজন্য এটা আমরা একটু করে দেখব। তো এখানে দেওয়া আছে যথেচ্ছভাবে বিন্যাসিত 32টি তাসের একটি প্যাকেট থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ায় পরপর 2টি তাস টানা হয়। রাজার সংখ্যার গড় বা মধ্যক এবং ভেদমান কি হবে? তো এখানে আমরা এখানে অঙ্কটা কিছুটা করে রেখেছি এটা। তো এখানে 2টি তাসকে পুনঃস্থাপন প্রক্রিয়ায়, অর্থাৎ প্রথমে যেটা তোলা হচ্ছে তাকে আবার রাখা হচ্ছে, সুতরাং প্রতি ক্ষেত্রে প্রতিবারে রাজা ওঠার সম্ভাবনা কিন্তু একই থাকবে। প্রত্যেকবারে একটা তাসের প্যাকেটের মধ্যে 4টে রাজা থাকে, তা প্রত্যেকবারই 52টার মধ্যে 4টে রাজা থাকবে। তো 52টার মধ্যে 4টে যেহেতু রাজা আছে, তাহলে রাজা ওঠার প্রতিবারে রাজা ওঠার সম্ভাবনা পি, সেটা হচ্ছে 1/13, আর কিউ হচ্ছে রাজা না ওঠার সম্ভাবনা, অর্থাৎ 1 - p = 12/13। তো এখানে আমরা দ্বিপদ বিভাজন যেটা আছে আমরা সেই সূত্র দিয়ে করব। px সমান ncx, n হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, সেখানে হচ্ছে 2, n হচ্ছে এখানে 2, n এর মান যেহেতু দুটো তাস টানা হচ্ছে পরপর পুনঃস্থাপন প্রক্রিয়ায়, পি এর মান এখানে বের করা আছে, কিউটা বের করা আছে, আর এক্স এর মান, এক্স হচ্ছে রাজার সংখ্যা, এখানে এক্সটা ধরা আছে রাজার সংখ্যা, এক্স সমান রাজার সংখ্যা, এটা হতে পারে 0, 1 বা 2, একটাও রাজা না হতে পারে, দুটো তাস টানলে একটা হতে পারে, দুটো হতে পারে। তো এবার প্রবাবিলিটি x = 0, অর্থাৎ রাজা না হওয়ার সম্ভাবনা। তো এখানে n এর জায়গায় 2 আর x এর জায়গায় x এর মান বসবে p⁻0, এখানে q⁻2 - 0। তো nc0 আমরা জানি যে nc0 এটা হয় 1, nc0 এর মান হচ্ছে 1, তাহলে এটা 1 হবে, p⁻0 1, আর এটা q² অর্থাৎ 12/13 স্কোয়ার, অর্থাৎ এটা পাচ্ছি 144/169। আর px = 1, তাহলে n এর জায়গায় 2 এবং x এর জায়গায় 1 বসিয়ে এটা পাওয়া যাবে 2c1 হচ্ছে 2, nc1 যেটা nc1টা n হয়, সরি nc1টা n হয় 2, এখানে p⁻1 p, q⁻, এটা 1 হবে, তাহলে 2pq, এখানে p আর q ভ্যালু বসিয়ে পাওয়া যাচ্ছে 24/169। আর তারপর হচ্ছে x = 2, এটা 2 আছে, অর্থাৎ n এর জায়গায় 2 বসবে এবং x এর জায়গাতেও 2 বসবে, বসিয়ে আমরা এগুলো পাচ্ছি, এখানে 1 p² q⁻0, অর্থাৎ শুধু p² থাকছে, আর p এর মান ছিল 1/13, অর্থাৎ 1/13²। এবার এখানে সম্ভাবনা বিভাজন ছকটাকে এখানে লেখা আছে, সম্ভাবনা বিভাজন ছক যেটা পাওয়া গেল, x সমান 0-তে সম্ভাবনা ছিল 144/169, 1-এ ছিল 24/169, আর 2-এ ছিল
169। এবার মধ্যক মানে হচ্ছে এক্স বার, এটা সমান হবে 0 ইন্টু এইগুলো 144/169 প্লাস 1 ইন্টু 44/169 প্লাস 2 ইন্টু 1/169। তো এখানে 169 এটা লসাগু হবে, এটা 0 হয়ে যাবে 169, তাহলে এখানে পাবো 44 আর এখানে পাবো 2, সুতরাং এখানে পাচ্ছি 46/169। সরি, এটা ছিল 24, এটা 24 হবে, ফলে এটা 24 হবে, ফলে এটা 26 হবে। তো এটা 13 দিয়ে কাটবে, ফলে 2/13 হবে, এটা 13 দিয়ে কাটাকুটি হয়ে যাবে। তাহলে মধ্যকের মান পাচ্ছি 2/13। আর এরপরে ভেদমান বের করতে হবে, ভেদমান বা ভ্যারিয়েন্স, সেটা হচ্ছে সিগমা স্কোয়ার, সেটা হয় ই অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ইএক্স, ইএক্স হচ্ছে মধ্যক বা এক্স বার, আর এখানে ইএক্স এর হোল স্কোয়ার। তো ই এক্স স্কোয়ারের অর্থ হচ্ছে এখানে 0 স্কোয়ার ইন্টু 144/169 প্লাস 1 স্কোয়ার ইন্টু 24/169 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/169। তো এটা সরল করে এটা হচ্ছে ই এক্স এর স্কোয়ারের মান, আর ই এক্স এখানে বের করা আছে, এটা 2/13 ছিল, এটা ছিল 2/13, তাহলে 2/13 স্কোয়ার এটা একটা থাকবে, 2/13 স্কোয়ার। এবার এখানে সরল করলে এটা এখানে 24 আর এখানে 4 পাওয়া যাবে, 24/169 প্লাস 4/169 মাইনাস 4/169। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাওয়া যাচ্ছে 24/169। তাহলে একটা পাওয়া যাচ্ছে এটা 2/2 এখানে পাওয়া গেল 2/13 আর 24/169। তো 2/13 আর 24/169 এটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে তাহলে এর অ্যান্সার। তো এখানে মডেল 5টা এখানে শেষ করা হলো, এটা সম্পূর্ণটাই সমাধান হয়ে গেল।